ভায়োলিনটা শেখাই উচিত হয়নি, কি কঠিন। দূর, একটু যদি ভালো বাজাতে পারতাম। তোমরা যারা এখন নতুন শিখছো ভায়োলিন, তাদের নিশ্চয়ই এরকম মনে হয়, কবে একটু এই নয়েজগুলো কম হবে, কবে একটু ভালো বাজাতে পারবো, কবে একটু সুরে বাজাতে পারবো। আমারও হতো, আমারও মনে হতো এরকম একই কথাগুলো তোমাদের মতন। কিন্তু বিশ্বাস করো, খুব একটা কঠিন জিনিস নয়। ধৈর্য আর ঠিকঠাক প্র্যাকটিস, এই দুটোই তোমাদের ওই জায়গাটায় নিয়ে যেতে পারে। আমরা অ্যাচিভ করতে পারবো অবশ্যই ওই দিনটা, যেদিন আমরা প্রত্যেকটা টিউন সুরে বাজাবো, অথবা প্রত্যেকটা গান খুব নিখুঁত বাজাতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস, যেখানে আমি, তুমি, আমরা সবাই মিলে একসাথে ভায়োলিন শিখবো, একদম গোড়া থেকে, ছোটদের মতন করে, একটু একটু করে, স্টেপ বাই স্টেপ। চলো শুরু করা যাক। যন্ত্রসঙ্গীতের শুরুতেই সব থেকে আগে যেটা আসে সেটা হলো পরিচিতি, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট পরিচিতি। এটা হলো ভায়োলিন, এটা একটা ফুল সাইজ ভায়োলিন। তো এটার প্রত্যেকটা পার্ট অনেক কিছু রয়েছে, সেগুলোর কোনটাকে কি বলে সেটা একবার চিনে নেওয়ার পালা। একদম ওপর থেকে শুরু করব। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ গোল মতন, এটাকে বলা হয় স্ক্রোল। আচ্ছা, তারপরে এই যে বাক্সর মতন জিনিসটা, যার মধ্যে অনেক তার ফার জড়ানো রয়েছে, এই জায়গাটাকে বলা হয় পেগ বক্স বা টিউনিং বক্স। আর এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে টিউনিং পেগস, বা বাংলায় অনেকে কান বলে থাকেন। আচ্ছা, তারপরে এই সেকশনটা হচ্ছে নেক বা ঘাড়। আচ্ছা, তার উপরে এই যে কালো মতন লম্বা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ফিঙ্গার বোর্ড, যেখানে আমরা এটার উপরে আঙুল রেখে বিভিন্ন নোটস ধরতে পারি। আচ্ছা, তার উপরে রয়েছে 4টে স্ট্রিং বা তার। আচ্ছা, তারপরে হচ্ছে এই ফাঁকাটা, এই গোটা বডির মধ্যে এই ফাঁকাটা দিয়েই অ্যাকচুয়ালি, বা এই দুটো ফাঁকা দিয়েই অ্যাকচুয়ালি আমাদের সাউন্ডটা বাইরে আসে। ভেতরে, বডির ভেতরে এই যে থিকনেসটা দেখছো, এটা ভেতরটা ফাঁপা, এর ভেতরে সাউন্ডটা তৈরি হয় অ্যান্ড এই ফাঁকাটা দিয়ে বাইরে আসে, আমরা শুনতে পাই। আচ্ছা, তারপরে আসছে এই উঁচু জিনিসটাকে বলা হয় ব্রিজ। ব্রিজের কাজ হলো, এই যে স্ট্রিংগুলো দেখো এখান থেকে এই অবধি বাঁধা রয়েছে টান টান করে, এটা যাতে একদম এই বডির সাথে লেগে না যায়, সের জন্য দেওয়া হয়েছে ব্রিজটা উঁচু করে রেখেছে। এটাই ব্রিজের কাজ, আমরা সবাই জানি একটা ব্রিজের কি কাজ হয়। আচ্ছা, তার নিচে আসছে টেল পিস। এই অংশটাকে বলা হয় টেল পিস, টেল কারণ নিচের দিক তাই জন্য। আর এই যে 4টে নব দেখতে পাচ্ছ টেল পিসের, এই 4টে নবকে বলা হয় ফাইন টিউনার। অর্থাৎ আমরা যে সুরে বাঁধি তারগুলো, খুব সামান্য সুরের এদিক ওদিক থেকে যায় অনেক সময়, যেটা এটা দিয়ে ঠিক করা যায় না, এই কানগুলো দিয়ে ঠিক করা যায় না, সেই সামান্য চেঞ্জেসগুলো করা হয় এই ফাইন টিউনার দিয়ে। তো এই হলো টেল পিস। তারপরে আসছে, এটাকে বলা হয় চিন রেস্ট। চিন কেন, মানে চিন রেস্ট কেন? কারণ আমরা যখন ভায়োলিনটা হোল্ড করি এইভাবে, দেখো আমাদের এই যে চিন বোনটা আছে, চিন বোনটা অ্যাকচুয়ালি এই জায়গায় লেগে থাকে। আমরা এই চিন বোন আর এই শোল্ডারের সাপোর্টেই অ্যাকচুয়ালি ভায়োলিনটা হোল্ড করে থাকি, তাই জন্য এটাকে বলা হয় চিন রেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি অপশনাল, ভায়োলিনের সঙ্গে আসে না, এটা আলাদা করে কিনতে হয়। এই জিনিসটাকে বলা হয় শোল্ডার রেস্ট। অর্থাৎ এই যে শোল্ডারের ওপর রাখছি, এই রাখার সময় এইখানে দেখো এটার উপর একটা প্যাড দেওয়া আছে। এই প্যাডটা কি করে, আমাদের ভায়োলিনটা তো দেখো স্লিপারি, কাঠের ওপর তো বার্নিশ করা থাকে, ওটা স্লিপারি হয়ে যায়। তো এটা যাতে ভায়োলিনটা যাতে স্লিপ করে পড়ে না যায়, তাই জন্য দেওয়া হয় এই শোল্ডার রেস্টটা। তো এই হলো আমাদের ভায়োলিনের এই অংশটা। দ্বিতীয় অংশ হচ্ছে বো বা ছড়ি বা ছড় অনেকে বলে থাকেন। এই হচ্ছে বো। বইয়ের ওপর দেখতে পাচ্ছ চুলের মতন কিছু জিনিসপত্র রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি চুল, ঘোড়ার চুল, মানে ঘোড়ার লেজের যে নিচের অংশটা, সেই লেজটা দিয়ে তৈরি অ্যাকচুয়ালি এই জিনিসটা। আমরা এটাকে বো হেয়ার বলে থাকি, বা ছড়ির চুলও বলা হয়। এই হলো বো। তো এই বো আর এই ভায়োলিনের বডি দুটো মিলিয়েই
আমাদের বিভিন্ন আওয়াজ আমরা যা তৈরি করি বা যা বাজাই সব কিছুর তৈরি উৎস। আচ্ছা, সো পরিচিতি তো হলো। সব থেকে প্রথমেই যেটা আসে, একটা ইনস্ট্রুমেন্ট যখন আমি নতুন দেখবো, সেটা যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা ভায়োলিন হতে পারে, সেটা গিটার হতে পারে, সেটা কিবোর্ড হতে পারে। তো প্রত্যেকটা যন্ত্র বাজাবার জন্য কিছু পশ্চার আছে, বা পশ্চার মানে আমি যে ভঙ্গিতে ইনস্ট্রুমেন্টটার সাথে ইন্টারাক্ট করব বা যেভাবে বাজাবো। তো এই ক্ষেত্রেও তাই, ভায়োলিন হোল্ড করাটা একটু সমস্যাদায়ক, কারণ ভায়োলিন তো রেখে দেওয়া যায় না বা কোলের ওপর রেখে দেওয়া যায় না, পুরোটাই ঝুলছে। মানে দেখো, আমি ভায়োলিনটা আপাতত ধরে আছি এইভাবে, আমি হাত ছেড়ে দিলাম, হাত দিয়ে ধরে নেই, কিন্তু এই সাপোর্টেই আমার ভায়োলিনটা কিন্তু রয়েছে, অ্যান্ড এই সাপোর্টে রেখেই ভায়োলিনটা বাজাতে হয় অ্যাকচুয়ালি। তো একটু ট্রিকি ব্যাপারটা, কিন্তু অবভিয়াসলি হয়ে যাবে। তো আমরা আপাতত দেখে নেব ভায়োলিনটা হোল্ড করাটা। তো যেটা করতে হয়, চিন বোন আর শোল্ডারের এই আমাদের কলার বোনটার ঠিক নিচের অংশটা দিয়ে, যেখান দিয়ে শোল্ডার রেস্টটা থাকে, এই দুটোকে রেখে ঘাটটাকে সামান্য বাদিকে হেলিয়ে এই টাইট করে আমরা ভায়োলিনটাকে হোল্ড করে থাকি। শুধুমাত্র ঘাড় হেলিয়ে নয়, কাঁধের এই হাড়টা সামান্য উঁচু করে রাখতে হয়, তাতে এই গ্যাপটা ছোট হয় অ্যাকচুয়ালি। এই গ্যাপটা ছোট করে এটাকে এরকমভাবে লক করে ধরে রাখা হয়। সবসময় মনে রাখবে, হাত দিয়ে ভায়োলিনটা ধরে রেখে কিন্তু বাজানো যায় না। কেন বাজানো যায় না? আমরা বাজানোর সময় এই রকমভাবে পজিশন শিফট করি। তো বিভিন্ন পজিশনে যেতে গেলে আমি যদি ভায়োলিনটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে রাখি, তাহলে তো আমি নাড়াতে পারবো না এভাবে হাতটা। সো অবভিয়াসলি হাত সবসময় ফ্রি রাখতে হবে, এটাই আমাদের প্রথম মোটো। আচ্ছা, এই গেল ঘাড়ের জায়গাটা। এবার আসি হাতের জায়গা। হাত দিয়ে যখন, বাঁ হাত দিয়ে যখন আমরা ভায়োলিনটা ধরছি, ডানহাতিদের ক্ষেত্রে বাঁ হাত দিয়ে, বা যারা বাঁহাতি তাদের ক্ষেত্রে অবশ্যই উল্টো, কিন্তু এটা শুধুমাত্র ডানহাতিদের ভায়োলিন। তো আমাদের ক্ষেত্রে আমরা হাতটাকে, হাতের এই থাম্ব আর এই ফার্স্ট ফিঙ্গার, এই জায়গাটাকে এইভাবে ধরবো। দেখে নাও ভালো করে, একদম এইভাবে। তাতে কি হবে, আমার এই হাতের যে এই অংশটা কিন্তু ফাঁকা থাকবে। মানে ভায়োলিনের নেকটা যদি এটা হয়, তাহলে আমি ধরবো হচ্ছে এইভাবে, তাতে আমার এই অংশটা ফাঁকা থাকছে। এই ফাঁকাটা কেন রাখা? আমি তো ভায়োলিনটাকে ধরবার জন্য একদম শক্ত করে এইভাবেই ধরতে পারতাম না, ধরা হয় না। তার একটাই কারণ, যেটা এই মুহূর্তে আগে বললাম, যে আমি যদি এই জায়গাটা শক্ত করে ধরে ফেলি, আমি কিন্তু আমার হাতের পজিশন চেঞ্জ করতে পারবো না। সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর একদম প্রিলিমিনারি স্টেজে যদি সেটা আমরা ভুল প্র্যাকটিস করতে থাকি, তাহলে পরবর্তীকালে গিয়ে খুব অসুবিধা হবে। তো আমরা আপাতত হোল্ড করব একদম এইভাবে, একদম হাতটাকে একদম ফ্রিলি রাখবো। দেখতে পাচ্ছ হাতটা একদম একটা, হাত আর ভায়োলিনে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই জিনিসটা এইরকমই থাকবে। ওকে, দেন এই গেল আমাদের বাঁ দিকের বা বাঁ হাতের কাজ। এইবার আসবো ডান হাতে। ডান হাতে আমরা কি করি? শুধুমাত্র বোটা হোল্ড করি। বোটা একটা অদ্ভুত ব্যাপার। এই বইয়ের এই দিকটা, গোড়ার দিকটা হয় ভারী, কারণ এখানে এই লকটা রয়েছে, যেটা দিয়ে আমরা ছড়ির চুলটাকে টাইট করতে পারি বা লুজ করে রাখতে পারি। আচ্ছা, তো এই দিকটা ভারী আর এই দিকটা হালকা। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে এদিকটার এই কাঠটা কিন্তু মোটা এবং এদিকটার এই জায়গাটা কিন্তু সরু। সো ন্যাচারালি ওয়েটটা এদিকে কম, এদিকে বেশি। তো এইরকম একটা অবস্থায় আমাকে কন্ট্রোল করতে হয় পুরো বোটা একটা হাত দিয়ে বা 5টা আঙুল দিয়ে। এটা একটু অদ্ভুত শুনতে লাগে, কিন্তু সেটা সম্ভবটা কিভাবে? আমরা আঙুলগুলোকে একদম বইয়ের ওপরে এরকম গোল পজিশনে রাখবো, শুধু বুড়ো আঙুলটা থাকবে এই যে খাঁজটা দেখতে পাচ্ছ ঠিক এটার মধ্যে। ঠিক এইভাবে ফার্মলি আঙুলগুলো ওপরে বসবে, কোনোটা এইরকম নয়, ফ্ল্যাট নয়, একদম গোল করে রাখার কারণ হলো, এই যে দেখো প্রত্যেকটা আঙুল দেখতে পাচ্ছ, এখানে 4টে আঙুল বা এই বুড়ো আঙুল সমেত 5টা, টোটাল 5টা আঙুলের 5 রকমের কাজ থাকে। বুড়ো আঙুলের কাজ হচ্ছে তলা থেকে জিনিসটাকে সাপোর্ট দেওয়া, যাতে পড়ে না যায়। আচ্ছা, ফার্স্ট ফিঙ্গার এর কাজ হচ্ছে প্রেশার ক্রিয়েট করা, মানে পুরো ছড়িটাকে চাপ দেওয়া। আচ্ছা, আমার ফোর্থ ফিঙ্গারের কাজ হচ্ছে এই যে আমি এইদিকে প্রেশার দিচ্ছি আর এদিকে এই প্রেশারটা রিলিজ করবে, বা এদিকে চাপ দিয়ে ছড়িটাকে উপরের দিকে উঠিয়ে দেবে বা সরিয়ে দেবে। এই কাজটা হচ্ছে এ করছে। আর মাঝখানের ফিঙ্গার দুটো করছে কি, পুরো ছড়িটার ব্যালেন্স, পুরো ব্যালেন্সটা এ ধরে রয়েছে।
এই হলো আমার মোটামুটি 5টা আঙুলের 5 রকমের কাজ। তো প্রত্যেকটা আঙুল একই রকমভাবে গুরুত্বপূর্ণ। আমার যদি একটা শেপও অন্যরকম হয়ে যায়, কোনো না কোনো অসুবিধে তো হবেই। ঠিক আছে, সো তাহলে আমরা আবার একবার দেখে নিই। প্রথমে কাঁধ আর এই চিন বোন দিয়ে আমরা এই সাপোর্টটা দিচ্ছি, বাঁ হাতটাকে একদম ফ্রিলি এই জায়গায় রাখছি, ডান হাত দিয়ে বো রাখছি, তারপরে একটাই কাজ পড়ে থাকে, সেটা হলো বাজানো, সেটা হলো এরকম। সো এর পরবর্তী স্টেপটা হলো এই যে ভায়োলিনের 4টে স্ট্রিং, 4টে স্ট্রিংয়ের কী কী নাম, কীভাবে প্রত্যেকটা স্ট্রিং আলাদা আলাদা করে আমি বাজাবো, অ্যান্ড তাদের প্র্যাকটিস কী হওয়া উচিত। একদম প্রথম দিনের প্র্যাকটিস থেকে শুরু করে কিছুদিন পর্যন্ত কিছু প্র্যাকটিস আপাতত দেব, চলো সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি এই 4টে স্ট্রিংয়ের নাম। দেখো 4টে স্ট্রিং, তো বেসিক্যালি আমরা যে কোনো 4টে জিনিসকে কীভাবে ডাকি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। তো এইখানেও নাম্বারিংগুলো সেই রকমই, 1, 2, 3, 4। তো 1 সব থেকে সরু, 4 সব থেকে মোটা। তো এইভাবে সরু থেকে মোটা পর্যন্ত 4 রকমের 4টে স্ট্রিং থাকে। ওকে, তো 1, 2, 3, 4 তো কারো নাম হতে পারে না, তাদের অবশ্যই 4টে নাম আছে। প্রথম স্ট্রিংয়ের নাম হচ্ছে ই, ই ফর এলিফ্যান্ট। পরের স্ট্রিংয়ের নাম হচ্ছে এ, এ ফর অ্যাপেল, সবাই জানি। তারপরে স্ট্রিংয়ের নাম হচ্ছে ডি, ডি ফর ডগ। তারপরে স্ট্রিংয়ের নাম হচ্ছে জি, জি ফর গোট। সো শুধু নাম জানলে তো হবে না, তো 4টে স্ট্রিংকে আমাদের বাজাতে হবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বাজাবো। বাজানোর আগে কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে প্রথম হচ্ছে নোটেশন। নোটেশন পড়তে পারাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রত্যেকে ইউটিউব দেখে শিখছো, সেখানে তো যেহেতু পার্সোনালি কোনো ইন্টারাকশন হচ্ছে না, আমি তোমাদের লিখে দেখাতে পারবো না। তো আপাতত তোমরা স্ক্রিনে হয়তো একটা নোটেশন দেখতে পাচ্ছ, তার প্রত্যেকটা এলিমেন্ট কী কী অ্যান্ড প্রত্যেকটা টার্মের কী মানে সেটা একবার বুঝিয়ে দেওয়া যায়। দেখো তোমরা ভালো করে, 4টে স্ট্রিং, ফার্স্টে জি, তারপরে ডি, তারপরে এ, তারপরে ই, এইভাবে লেখা আছে। অ্যান্ড তার পাশে 3টে করে দাগ রয়েছে, G 2 3 4, বা জি এর তলায় 1 লেখা, তাই 1টা অ্যাভয়েড করছি। G 2 3 4, আবার G 2 3 4, তারপরে আবার D 2 3 4, D 2 3 4, এইভাবে 4টে লাইন রয়েছে। তো এই দাগগুলোর মানে কি, বা এই 1 2 3 4 মানে কি? 1 2 3 4টা হচ্ছে অ্যাকচুয়ালি বিট বা তাল মেনশন করবার জন্য। যেমন ধরো আমরা যে কোনো একটা গান শুনি, গান শুনে হাতে তাল দিই, 1 2 3 4, এরকম আমরা প্রত্যেকে দিয়ে থাকি। এই বিট দেওয়া বা এটাকেই বলা হচ্ছে তাল। তো আমরা যখন প্র্যাকটিস করব, তারও একটা তাল থাকার প্রচণ্ড পরিমাণে জরুরি। যে কোনো জিনিস বাজাই না কেন, সেটা প্রপারলি তালেও বাজাতে হবে এবং সুরেও বাজাতে হবে। তো যেহেতু আপাতত তোমাদের প্রত্যেকটা স্ট্রিং সুরেই বাঁধা আছে, আর তোমরা ওপেন স্ট্রিং বাজাচ্ছ, তাই জন্য ওটা এমনিই সুরে বাজবে। তো মাথায় রাখতে হবে তালটা কী করে মেনটেন করব। যখন বাজাবে তখন পায়ে তাল রাখার চেষ্টা করবে একটা চেয়ারে বা খাটের ধারে বসে বাজানোর, যেখানে মাটিতে পা পাবে সেখানে পায়ে তাল দেওয়ার চেষ্টা করবে, বা মনে মনে একটা তালতে থাকবে। তাতে কি হবে, সব কিছুই একটা ঠিকঠাক বাজবে। আচ্ছা, তারপরে আসবো জি এর ওপরে একটা ছোট্ট দাগ দেওয়া আছে, সেটা এ এর মতো দেখতে অনেকটা। এই দাগটা কিন্তু এ কে রিপ্রেজেন্ট করছে না, এই দাগটার মানে হলো ডাউন বো। তো ডাউন বো কি, দেখো আমরা এই তো বো, একটাই বো, তো আমরা দু রকম বইয়ের রিপ্রেজেন্টেশন হয়। একটা হচ্ছে ডাউন বো, সেটা এইভাবে গোড়া থেকে শুরু করে, এটা হলো ডাউন বো। এটা হলো আপ বো। তো আপ বো ডাউন বোটা মেনশন করবার জন্য ওই এ আর তার পাশেই ঠিক পরের বারে দেখো ওই জি এর ওপরে একটা ভি মতো লেখা আছে, তো ওই ভি মানে হলো আপ বো। এরকম প্রত্যেক কটা লাইনে, প্রত্যেক কটা নোটসের ওপরে এই এ আর ভি এর চিহ্নটা দেওয়া আছে। ফার্স্ট এটা হচ্ছে এ মানে হচ্ছে ডাউন বো, আর ভি মানে হচ্ছে আপ বো। তো এই অবধি আমরা জেনে গেলাম। এইবারে দেখে নিই প্র্যাকটিসটা কীভাবে করব। তো একদম শুরুতে যেটা আছে সেটা হলো জি, তারপরে 4টে বিট, আর সেটা শুরু হবে ডাউন বো দিয়ে। তো ডাউন বো মানে হচ্ছে এইখান থেকে শুরু। চলো শুরু করি, 2 3 4, G 2 3 4, D 2 3 4, D 2 3 4, A 2 3 4, A 2 3 4,
ওকে, তো আমি যখন বাজালাম তখন কিন্তু ঠিকঠাকই বাজলো, মোটামুটি ঠিকঠাক শোনার মতো। কিন্তু তোমরা যখন প্রথমে বাজাবে এটা কিন্তু হবে না, অনেক রকমের নয়েজ তৈরি হবে। নয়েজগুলো হওয়ার কী কী কারণ হতে পারে সেই কারণগুলো যদি জেনে নিই তাহলে নয়েজটা হয়তো কমতে পারে। প্রথম কারণ, বোটা যখন চালাবো তখন বোটা কিন্তু এই ব্রিজের একদম সমান্তরাল থাকবে বা প্যারালাল থাকবে। বোটা এরকম বেঁকে যাবে না বা এরকম বেঁকে যাবে না, ঠিক আছে? তারপরে হাতের পজিশন হবে এইটা, এই মুভমেন্টটা হবে হাতের, এই মুভমেন্টটা নয়। মানে কোনোই থেকে কাঁধের এই যে হাড়টা মোটামুটি এটা একই পজিশনে বা একই অ্যাঙ্গেলে থাকবে। হ্যাঁ, সেটা চেঞ্জ করতে হবে কখন? যখন আমি এই জায়গাটা চেঞ্জ করব, মানে স্ট্রিং চেঞ্জ করব। যখন জি থেকে ডিতে যাব তখন দেখো প্রত্যেকটা আমাদের এই গোটা ব্রিজটাই হচ্ছে একটু কার্ভড। তার কার্ভ হওয়ার কারণ হলো আমাদের গিটারের মতন যদি প্রত্যেকটা স্ট্রিং একই প্লেনে থাকতো তাহলে সব কটা স্ট্রিং একসাথে বাজতো, সেটা তো কাম্য নয়। প্রত্যেকটা স্ট্রিং আলাদা করে বাজবে অ্যান্ড আলাদা সুর বাজবে, এটাই কাম্য। তো যখনই আমরা একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিংয়ে যাব দেখো একটা সার্টেন অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে। এই অ্যাঙ্গেলের চেঞ্জের সময় আমার এই কাঁধের থেকে কোনোই পর্যন্ত যে হাড়টা আছে এই জায়গাটার একটা ওঠানামা হবে। এছাড়া যখন একটা স্ট্রিংয়ে বাজাবো তখন গোটা হাতটা একদম একই পজিশনে থাকবে এই জায়গাটা। তাহলে এই হবে আমাদের মুভমেন্ট। তো এটা হলে আশা করি যতটা সম্ভব ঠিকঠাক সাউন্ড বেরোবে অ্যান্ড নয়েজগুলো কম হবে। তাও ইনিশিয়ালি অবশ্যই হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্র্যাকটিসটা চালিয়ে যাও। আর প্র্যাকটিসটা কিন্তু রোজকারের জিনিস, মানে আজকে আমি করলাম হয়তো আধা ঘন্টার জন্য, আবার 4-5 দিন বাদে আবার আধা ঘন্টার জন্য বসবো, বা হয়তো 4-5 দিন করিনি বলে 2 ঘন্টা প্র্যাকটিস করব, তাতে কিন্তু প্র্যাকটিসের কোনো কাজ দেবে না। প্র্যাকটিসটা রোজকারের জিনিস, রোজ করো। প্রত্যেকের কাজ থাকে, পড়াশোনা আছে, সেইটা সামলে যতটুকু সময় পাবে, সেটা আধ ঘন্টা হোক, সেটা 10 মিনিটও হতে পারে, 10 মিনিটও কিন্তু হলেও প্রত্যেক দিন প্র্যাকটিসটা করো। সো আজকের মতন এটুকুই, যেটুকু প্র্যাকটিসের জন্য বললাম সেটা প্র্যাকটিস করো। দেখা হবে অবভিয়াসলি পরের ভিডিওতে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলের কোনো মানেই থাকে না, সেটা হচ্ছে তোমাদের সাবস্ক্রিপশন। তোমরা প্রত্যেকে যারা দেখছো ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিচে লাল বাটন পেয়ে যাবে, আর অবভিয়াসলি বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা শিখতে চায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।